আসসালামু আলাইকুম। আমরা লাল টিম, একেবারে লাল বাতি জ্বালা দিয়েছি চারিদিকে। আমি মোহাম্মদ আল-ফারুক বলছি বান্দরবান থেকে। সকালে আমরা এসে পৌঁছছি বান্দরবানের কিউবি হলিডে হোম অ্যান্ড রিসোর্টে। আর সকালবেলা আমরা ঘুরে বেরিয়েছি বান্দরবান বাজার। আশা করি আপনারা এনজয় করেছেন। এখন আমরা যাব লাঞ্চ করতে। লাঞ্চ করে আমরা যাব সাঙ্গু, এটা কি নদী না লেক? সাঙ্গু নদী, সাঙ্গু নদী বেড়াতে। তারপরে একটা পাহাড়ি লোকাল ভিলেজ আমরা দেখার চেষ্টা করব। আর মাঝখানে একটু রেস্ট নিয়েছিলাম, ঘন্টাখানেক ঘুমের মতো। ঘুমটা অনেক হেল্পফুল ছিল, কারণ গতকাল সারাত্র ঘুমাই নাই, বাসে ছিলাম। যাই হোক, এখন লাঞ্চ করব, তারপর বাকিটা। আমরা যে মোরগটা কিনেছি সেটা ওই এখনো রান্না হবে না, কারণ রায়ান আঙ্কেল ওটা একটু খেলাধুলা করবে, তারপরে হয়তো ওটা রান্না হবে। রান্না হবে তেলাপিয়া। মাত্র শুনলাম তেলাপিয়া রান্না হবে না, কারণ আমি তেলাপিয়া খাই না, কোনো চাষের মাছই খাই না। কথা ছিল তো একেবারে, মানে সব ইমপ্রেশন ছিল যে এভরিথিং হবে অর্গানিক, সব লোকাল একদম, কিন্তু আই ডোন্ট নো। যাই হোক, দেখা যাক। তো ডাইনিং এরিয়াটা আছে মোটামুটি বেশ বড়। আমাদের রান্না, এটাকে আমাদের জন্য দেশি মুরগি, আমাদের জন্য এটা স্পেশাল রিকোয়েস্ট করা। এটার জন্য আলাদা ফি দিতে হচ্ছে, কারণ এটা তো আমাদের মেনুতে অথবা প্যাকেজ ডিলে নাই। দেশি মুরগি। আর কি ভাই? ও, এটা আমাদের। আচ্ছা, একটা মুরগি রান্না করেছে 2 বেলার জন্য? না, দুইটা মুরগি 2 বেলার জন্য রান্না করেছে, দুপুরে এবং রাতে। আর লোকাল রুই মাছ রান্না করা হয়েছে। আর থাকবে ভাজি, সবজি, চিংড়ি মাছ দিয়ে, ছোট চিংড়ি মাছ দিয়ে, নদীর ছোট চিংড়ি দিয়ে ভাজি অথবা সবজি আসলে, আর ডাল। আমার মতো পিস করে আনছি, মানে আমার এখানে আমি 10 পিসের পিস করি, 10 পিসের মানে বিকো থাকবে, ত্রিগুণ থাকবে, ম্যাক্সিমাম আমরা 8 পিসের করি। রান্না আসলে ভালো। ভাজিটার মধ্যে ছিল আলু, শালগম, বরবটি, টমেটো এবং একটু ঝাঁঝালো কিন্তু মজা, গাজরও ছিল। আর মুরগিতে লবণ আমার চেয়ে একটু বেশি, আমি যেভাবে খেয়ে অভ্যস্ত তার চেয়ে একটু বেশি লবণ, কিন্তু খেতে সুস্বাদু, মজা খেতে। কাজে তো রান্না ভালো, আরাম করে খাওয়া যায়। এখন রান্না বাড়া খাবার, আমরা ভাজিটা ভেজিটেবল যেটা সেটা বলেছি কেমন, আর মুরগিটা আলহামদুলিল্লাহ। তারপর মাছ আমি খাই নাই, চাষের মাছ আমি আসলে আই এম নট টু এক্সাইটেড অ্যাবাউট ইট। আর তারপর মোরগ, তারপর কাজে সব কিছুর মধ্যে একটাই ছিল যে লবণ একটু বেশি হয়েছে সব কিছুতেই, ভালো বেশ করা। আর ঝাল ছিল, কিন্তু সেই ঝালটা টলারেবল, খাওয়া যায়, অতিরিক্ত কিছু না। এনজয় করেছি, ভালো লাগলো। এখন আমরা যাব সাঙ্গু নদীতে বেড়াতে। চাঁদের গাড়ি এসে গেছে। অ্যাকচুয়াল ভিউ যদি পেতে হয়, সৌন্দর্য যদি দেখতে হয়, তাহলে আপনাকে দাঁড়িয়ে দেখতে হবে, কারণ
বসে থেকে আপনি এনজয় করতে পারবেন। এখন এখন আর কি আপনার 360 ডিগ্রি অনেকটা, তাই না? চাঁদের গাড়িতে যাবে বান্দরবান বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলের একটা এলাকা, অথচ সেখানে রাস্তা মাশাআল্লাহ কত সুন্দর করে বানানো হয়েছে, এবং আরো কনস্ট্রাকশন হচ্ছে রাস্তাকে ওয়াইড করার জন্য। আসলে আর্মিদের হাতে দেওয়া আমরা ঘাটে এসে পৌঁছছি। আমি 5 মিনিট করে যাবো এখন। হ্যাঁ এখান থেকে আমরা এই ঘাট থেকে আমরা আমাদের বোটে উঠবো। এটা পার্ট অফ দ্য প্যাকেজ, আমাদের যে রিসোর্টের যে প্যাকেজ ডিল, এটা তারই একটা অংশ। Where are you from, man? হ্যাঁ, অ্যাডভেঞ্চার টিউব, জামাই বউ প্রোডাকশন লেখলো আসবে, যেটাই লেখো। হ্যাঁ, থ্যাংক ইউ। কি ভাল লাগে তোমার বলো, আমার চ্যানেলে কি ভালো লাগে যেটা তোমার দেখো? এই ঘোরার ভিডিওগুলো করেন, যেগুলো ভালো লাগে। ও, ট্রাভেল ভিডিওগুলো বেশি ভালো লাগে। ওকে, এটা কি সাঙ্গু নদী? জি, আমরা ফার্স্ট আসছি। প্রথমবার এর আগে আসছো? না, প্রথমবার। আমিও এখানে প্রথম আসলাম। সাঙ্গু নদী নাম শুনলেই মন কেমন কেমন করে। সাঙ্গু নদী, ওয়াও। এটা কাঠ একেবারে সমানভাবে কাটার জন্য খুবই ভালো একটা টুল, ডিফারেন্ট কিন্তু খুবই কাজের।
এই পরন্ত বিকেলে আমরা সাঙ্গু নদী দিয়ে ছুটে চলেছি এই ট্রলারে করে। অসাধারণ সুন্দর, চারিদিকে পাহাড়, মাঝখানে নদী। অ্যাকচুয়ালি ভুল বললাম, দুই পাশে পাহাড়, মাঝখানে নদী। অসাধারণ এক সুন্দর অনুভূতি, ট্রুলি অ্যামেজিং। সামনে শত শত কলা গাছ, পাহাড়ি কলা। আমরা এখন নামবো এখানে। পাহাড়ি নদী সাঙ্গু, এটা অনেক স্রোতস্বিনী। আমরা যাচ্ছি না, কিন্তু মনে হচ্ছে আমরা যাচ্ছি। আসলে আমরা এখন উজানে যাচ্ছি। লোকাল গ্রাম। আমরা সেখানে তারাসা ঝর্ণা দেখতে। তারাসা, এই তারাসা ঝর্ণা দেখতে আসতে আসতে রাত হয়ে গেছে আমাদের এখানে, সন্ধ্যা অ্যাকচুয়ালি। এবং এটা দুর্ভাগ্যজনক যে আমাদের যারা প্রোগ্রাম এই প্যাকেজ বিক্রি করেছে তাদের তো একটা ধারণা নিশ্চয়ই আছে যে এখানে আসতে কতক্ষণ লাগে। তাহলে তাদের সেভাবেই টাইমটা ঠিক করা উচিত ছিল যে কখন আমরা বেরোবো, যেন আমরা সময় মতো আসতে পারি, দিন থাকতে থাকতে আসতে পারি। সেখানে আমরা এখন রাত হয়ে গেছে, অলমোস্ট
রাত। তো সেখানে আমাদেরকে এখন এখানে এসে আমরা কি দেখবো আই ডোন্ট নো। সোফার এটা আসলে একটু এই এদের যে ম্যানেজমেন্ট বেশ ডিসঅ্যাপয়েন্টিং বিভিন্ন দিক দিয়েই। দিনে আসা উচিত ছিল ডেফিনেটলি। শব্দ শুনতে পাচ্ছি ঝর্ণার। সাঙ্গু নদী থেকে সাঙ্গু নদী দিয়ে 1 ঘন্টা নৌকা চাইলাম আসলাম এখানে এই তারাসা ঝর্ণা দেখতে। এখন কি সেই তারাসা ঝর্ণা? হায় রে হায় রে হায়, বিট ডিসঅ্যাপয়েন্টিং, বাট কারণ এত দূর থেকে এসছি। তেমন শুকনো তো বেশি নামে, কারণ পাহাড়ে পানি নামার কারণে ঝর্ণাটা খুব সুন্দর হয়, ভিতরে ঝুপ ঝুপ পানি পড়ে। বান্দরবানের তারাসা ঝর্ণা। আমি শিওর ওয়েট সিজন আসলে এই ঝর্ণার আরো পানি প্রবাহ বেশি থাকবে এবং দেখতেও সেটা ভালো লাগবে, সুন্দর লাগবে। এখন এইসব জায়গায় আসলে ডেফিনেটলি বুট জুতো পরে আসা উচিত। আমি এসেছি, আমার ভ্রমণ সঙ্গীর কেউ আসে নাই, তারা স্মার্ট ভেবেছে যে আসলে কি দেখবো এত, ইজ ইট ওয়ার্থ ইট? আমার জন্য ছিল, কারণ আমি সে লোক যে দিল্লির লাড্ডু খেয়ে পশ্চাতে চাই, না খেয়ে পশ্চাতে চাই না। আমার টিমমেটরা নৌকা অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা আসলাম এখন বড়ইতলি পাড়া। তো এখানে দিনের বেলাটা আসলে অনেক এনজয় করতে পারতাম, তারপরও এসছি ঘুরে যাই। বড়ইতলি পাড়ার একদম দুর্গম গহীন জঙ্গল। মাচানে তৈরি করা বাড়ি, সিঁড়ি বানিয়েছে একটা গাছের একটা গাছ দিয়ে, চিকন সিঁড়ি। প্রায় সবগুলো বাড়ি এভাবে মাচানের উপরে তৈরি। মাটি থেকে অনেক উপরে বাড়িগুলো। বাংলা বলতে পারবে? হ্যাঁ জানে।
কম দামে। চারিদিকে পাখির হইচই, মাঝে মাঝে ছোট বাচ্চাদের গল্প শোনা যাচ্ছে, আর বেশ কোয়াইট। তাছাড়া খুবই কোয়াইট একটা ভিলেজ। আমাদের ছোটবেলা আমরা এসে এখন এই পাড়ার একটা চায়ের দোকানে চা খেতে। এই দাদা আমাদেরকে ইনভাইট করে নিয়ে এসছেন, তা আমরা এখন চা খাবো এখানে। সুন্দর দাদা। হ্যাঁ, সুন্দর দাদা। আমাদের সাঙ্গু নদী, তারপর ওই ঝর্ণা আর ওই ভিলেজ দেখে এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের রিসোর্টে। এই ব্যাঙের ডাকটা রিয়েল, এটা স্পেশাল এফেক্ট না। তারা ভরা রাতের আকাশ, উচ্চাটন মন ঘরে রয় না প্রিয়ামর, বাঁকা তো বোধাকে পথে নয় না। রাস্তার দুই ধার দিয়ে টেনে দেয়, দেখতেও সুন্দর লাগে। অবশ্যই। আমরা একটু আমাদের যে কটেজ তার পিছনের অংশ দেখতে এসেছি রাতের বেলা। ঝিঝি পোকার শব্দ, স্পেশাল এফেক্ট না, রিয়েল। এখানে আরো কয়েকটা কটেজ আছে। তো ভাইদের রুম যেটা, সেটা ইট ইজ বিয়ন্ড ডিসঅ্যাপয়েন্টিং। কি বলবো আর, এটাকে দেখি কতদূর দেখানো যায়। ছাদ সিলিং আঁকা বাঁকা, এটার কিছু হইল না। এটা কোনো স্ট্যান্ডার্ডের মধ্যেই পড়ে না। এটা ফ্লোরের অবস্থা, আনইভেন ফ্লোর। ও মাই গড, আমি হাঁটলাম ফ্লোর মনে হয় যেন। আর লাইট সারা ঘরে মাত্র একটা লাইট, ওটা অত ব্রাইট না। আমার নিজের ফ্ল্যাশ লাইট ইউজ করতে হচ্ছে এখন। আর ফার্নিচার জাস্ট এত মানে এমন ভাবে প্রয়োজন এগুলো রিপেয়ার করা, রিপ্লেস করা। আর বাথরুমের দরজা, আঙ্কেল দরজাটা একটু দেখো তো। আরে আমার কপাল রে, এই যে এইভাবে জোড়া তালে দিয়া কিছু হইল। যাই হোক, এটা আসলে দিস ইজ এ টোটাল ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আমি এই যে ওয়াল, এখানে একটা মিরর ছিল, বুঝলাম মিররটা তো ভেঙে গেছে। তো ভাড়া দেওয়ার আগে তো পেইন্ট করে দেওয়া উচিত। এটা সেল করার আগে একটা রুম রিসোর্ট হিসাবে বিক্রি করার জন্য, এ তো আসলে যাই হোক।
আমি নেগেটিভিটি পছন্দ করি না, মানুষের নেগেটিভ, কিন্তু কিছু সময় আছে আপনাকে বলতে হবে, নাহলে মানুষ বুঝবে না এবং আমার মতো সবাই সে ডিসঅ্যাপয়েন্টেড হবে। আজ বেশ হ্যাকটিক ছিল, এখন অক্ষরে পোতায় গেছি। আপনার সারা রাত্র জার্নি করে বাসে তো আসলে ঘুম হয় না, পরে সকালবেলা ব্রেকফাস্ট করেই বের হয়ে যাওয়া, তারপর দুপুরে একটু রেস্ট নিয়েছিলাম, কিন্তু একদম রাত্রি পর্যন্ত দৌড়দৌড়ি করে বেশ এক্সস্টেড। তো এখন ডিনার করলাম সেই দেশি মুরগির তরকারি দিয়ে, আমাদের নিজেদের কেনা, আর যে রোস্টটা কিনেছিলাম সেটা এখনও জবাই করিনি, সেটা হয়তো কালকে হবে জবাই করা। আর তারপর তো যেহেতু আমরা কেউ ব্রয়লার মুরগিটা খাই না, তো কাজেই আমাদের নিজেদের টাকা দিয়ে ওরা এক্সট্রা চার্জ করবে আমাদের জন্য দেশি মুরগির ব্যবস্থা করেছে। আর এই হলো একটা, তবে আমি আগে বলেছি ওভারঅল ভালো কিছু বলতে পারছি না। আমি যেভাবে যেমন একটা এক্সাম্পল দিই, এখানে আমার ওয়াইফের প্যাকেজ হিসেবে বিক্রি করে 2 জন হিসাবে, এখন আমার জন্য নিয়েছে 18,000 টাকা। আমি আমার ওয়াইফ যদি একসাথে আসতাম সেটাও হতো 18,000 টাকাই। তো ঠিক আছে, বুঝলাম একটা রুম তো 1 জন থাকি 2 জন থাকি ভাড়া একই, সেটা বুঝে নিলাম, কিন্তু আমাদের যে খাবারের জন্য তো যে চার্জ ধরা হয়েছে, এখন খাবো মাত্র আমি একা, তো সেটাকে কেন খাবারের চার্জটা কেন অর্ধেক করা গেল না, সেটা সে করতে রাজি হয় নাই। এর পিছনে কোনো লজিক আমি খুঁজে পাই নাই, কারণ এমন না যে রান্না করে ফেলেছে এখন তো চার্জ করতে হবে, এটা রান্না করা থাকে না। আমরা আসার পরে সিদ্ধান্ত নেওয়া হয় কতজন রান্না করা হবে, কতজন খাবে। তো সেখানে আমি যদি একজন এক্সট্রা মানুষ নিয়ে আসি অবশ্যই এক্সট্রা চার্জ করবে, কিন্তু আমি যদি কম আসি তাহলে কেন সেই চার্জটা চেঞ্জ করে অ্যাডজাস্ট করে দেওয়া যাবে না, এটা কোনো লজিক নেই। আর যাই হোক, আমি আরও ডিটেল আমার যে অবজারভেশন এই রিসোর্ট নিয়ে, সেটা আমি আমার লাস্ট ব্লগে আপনাদের সাথে টোটাল ডিসকাস করব, আমার টোটাল এক্সপেরিয়েন্স নিয়ে। আর এই ভাবি, তারপর রায়ান, ওদের সাথে ঘুরে আমার খুবই ভালো লাগছে, এনজয় করছি, খুবই প্লেজেন্ট ফ্রেন্ডলি একটা ফ্যামিলি। আর সেটা ভালো দিক ছিল। একটা নৌকায় সাঙ্গু নদী, আসলে ওদের যে ট্যুর প্ল্যান এমনভাবে করা হয়েছে যে কোনোভাবেই আপনি সাঙ্গু নদীতে সেই জলপ্রপাত পর্যন্ত যে আর কিছু করার সময় থাকবে না, জলপ্রপাত যেতে যেতেই আপনার সন্ধ্যা হয়ে যাবে। এটা তো প্ল্যান করাই, কারণ ওরা তো জানে কতক্ষণ লাগে যেতে। আর কাজেই সেখান থেকে ফিরে এসে আপনি যার একটা ভিলেজে বেড়াতে যাবেন লোকাল মানুষদের, সেটা অন্ধকার হয়ে যায়, দেখার কিছু থাকে না। তারপর আরও যে কোনো কিছু করবেন সে আর কিছু করার নাই। তো কাজেই লিস্টে লেখা থেকে এত আইটেম, এটা করা হবে ওইটা করা হবে, আসলে প্র্যাকটিক্যালি কিছুই করা সম্ভব না। এটা একটা আসলে তাদের চিন্তাভাবনা করা উচিত, কেউ এটা অ্যাডজাস্ট করা যায়। ব্যবসা করতে গেলে সৎভাবে আসলে করা উচিত, মানুষকে ডিসিভ করে প্রমিস করে যখন জানে যেটা করা সম্ভব না, সেটা মনে হয় আমি মনে করি এটা করা উচিত। এনিওয়ে, তো যাই হোক, আজকে তারপরে দৌড়দৌড়ি করেছি, নতুন জায়গায় এনজয় করলাম। আপনারা ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আপনি নিজে 33, আপনি বয়স কত? আপনি বয়স তো 33 লাগে। 58 মাইছি হিসাব কত? মাশাআল্লাহ, এটা আসল কাচ্চি রে ভাই। ভাই এটা আসল কাচ্চি, এটা আসল কাচ্চি। আপনার বিকেলে থাকে তো নাকি বিকেলে শেষ হয়ে যায়? শেষ হয় না, মানে আরো ডেক আছে না? কারণ আপনার কাছে তো বেশিক্ষণ থাকার কথা না। না থাকা আছে, এটা মানে 8 ফুট বয় উঠতে যাবে। মাশাআল্লাহ ভাই, এটা হলো আসল কাচ্চি রে ভাই। এই যে কাচ্চি সার্ভ করার একটা বিরাট বড় স্টাইল, এবং এইটা যদি ঠিক মতো না করা হয় তাহলে কাচ্চি হবে না। এলো টেকনিক কাচ্চি। বোরানি করেন? হ্যাঁ, বোরানি জি, বোরানি সালাদ ভাত ভালো করে বুঝে গেলেন। শাবাশ।
এইগুলিকে যদি আমরা রিস্টোর করতে না পারি তাহলে আমাদের শুধু যে বাংলাদেশের হেরিটেজ ধ্বংস হয়ে যাবে তা না, এটা ওয়ার্ল্ড হেরিটেজের একটা অংশ। নিঃসন্দেহে এটা রিস্টোর করা প্রয়োজন এবং এটাকে একটা মিউজিয়াম হিসাবে অথবা রেস্টুরেন্ট হিসাবে, ক্রুজ শিপ হিসাবে এটা ইউজ করা যেতে পারে। একদম আসল কাঠের পাটাতন এটা। ডেফিনেটলি ইট ইজ মাই ড্রিম। আমার, তারপরে তহিদুর ভাই, আমাদের ড্রিম এটাকে আবার রিস্টোর করে এটাকে ব্যবহার করা, এবং আমি নিশ্চিত এটাকে খুব সুন্দরভাবে রিস্টোর করা যাবে। ভিতরে গিয়ে কইরা ফেলতে হবে এটা একদম লাইভ অকশন হচ্ছে ফ্রেশ ফ্রুটের। থ্যাংক ইউ। কোথায় আসছে? চায়না থেকে আসছে। মাঠা আমরা এখন শাকারি বাজারে ঘোরাঘুরি করছি। এবং ঢাকা শহরের ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পেট্রোল পাম্প হইল ওই যে মেঘনা লেখা, নাম্বার 1, মানে সবচেয়ে পুরনো পেট্রোল পাম্প হওয়ার সম্ভাবনা আছে। কারণ এটা ধুলাই খাল, এই সেই ঐতিহাসিক ধুলাই খাল। যেখানে চোর বিক্রি হয়। হ্যাঁ, এটা এখনো মোটামুটি হ্যাঁ, এটা এখনো অনেক ভালো কন্ডিশন আছে। এটা খুব সহজে রিনোভেট করা যায় আসলে। অরিজিনাল ইগুলি আছে জানালার। হ্যাঁ, অরিজিনাল এখন আছে এই ডাইনে বামে সব জায়গায়। এবং হ্যাঁ, ক্যাস্টারনের এইগুলি পোলগুলি এখনো আছে আগের মতো। স্ট্রাকচারটা বোঝা যায় যে এটারে Oh my god, it's awesome. হ্যাঁ।